আমি এখান থেকে চলে যাব আবির, আর এখন তুমি আমাকে সব বলবে কেন আমার সাথে এমন করলে? আর পাপাই বা কেন আমাকে খোঁজল না? আমি সব উত্তর চাই, আর এক্ষুনি চাই, চিৎকার করে বলল আদিবা। আবির কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিবার রাগ হচ্ছে, সে আবার বলল তুমি কি বলবে? আমি 1 থেকে 3 গুনব, তার মধ্যে যদি না বলো আমি কি করব জানি না। আবির তবুও চুপ। আদিবা একটা কাচের বোতল ভেঙ্গে হাতে নিয়ে বলল অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আজ সব হিসাব মিলাব। আবিরের কোনো রিয়েকশন নেই। আদিবা 1, 2 গুনতে গুনতে আবিরের দিকে এগুচ্ছে, ঠিক তখনই ফুফির আসল। ফুফি, এসব কি করছো তোমরা? যেহেতু ফুফি আদিবাকে আদর করে তাই ফুফিকে দেখে আদিবা বোতল ভাঙ্গাটা ফেলে গিয়ে ফুফিকে জড়িয়ে ধরল। ফুফি, কি হয়েছে আমায় বল, আবির কি কিছু করেছে? আদিবা সব খুলে বলল। সে আসলে কে? আর আবির তার সাথে এতদিন কি করেছে? আদিবার কথা শুনে ফুফি অবাক হয়ে গেল। ফুফি, তার মানে তুমি জয় চৌধুরীর মেয়ে? আদিবা, হ্যাঁ, কিন্তু আপনারা আমার পাপাকে কি করে চিনেন? আর আবিরেই বা আমার পাপাকে এত ঘৃণা কেন করে? কি করেছে আমার পাপা? আবিরের চোখ দুইটি লাল হয়ে গেছে, এখনই বুঝি গর্জন করে বৃষ্টি ঝরবে। ফুফি, তোমার পাপা কি অন্যায় করেছে সেটার সঠিক ব্যাখ্যা হয়তো আমি দিতে পারব না, কিন্তু এটা বলতে পারি তোমার বাবা মার করা অন্যায়ের শাস্তি পেয়েছে নির্দোষ আবির। আবিরের জন্মের কয়েক মাস পরেই তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকেই আবির তার খালামণির কাছে থাকত, খুব আদরেই বড় হচ্ছিল আবির। বলতে পারো আবিরের বেঁচে থাকার একমাত্র আশ্রয় ছিল তার খালামণি। কিন্তু আবিরকে বড় করার মতো আর্থিক সামর্থ্য ছিল না লিজার। তাই আবিরের যখন 4 বছর, সে আবিরকে রেখে কাজের খোঁজে গিয়েছিল। হয়তো কাজ পেয়েছিল, প্রতি মাসেই আসত আবিরকে দেখতে। আবিরের সব কিছুর দিকে খেয়াল রাখত লিজা। হঠাৎ একদিন লিজা এসে বলল সে বিয়ে করেছে, বিয়ে হলেও সে আবিরের কাছে আসত, আবিরের কোনো অভাব সে রাখত না। আবির লিজার নয়নের মণি ছিল, আবির যখন যা বলতো লিজা করত। ভালোভাবেই সময় কেটে যাচ্ছিল, সবকিছুই ভালো চলছিল, দেখতে দেখতে 2 বছর কেটে গেল। একদিন লিজা এসে আবিরকে বলল, বাবা, আমরা আর আলাদা থাকব না, এখন থেকে একসাথে থাকব আমরা, আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। সেদিন আবিরকে লিজার নিয়ে যাওয়ার কথা ছিল, আবির খুব আগ্রহ নিয়ে লিজার জন্য অপেক্ষা করছিল, কিন্তু লিজা আসল না পড়ে আবির জানতে পারল লিজা খুন হয়েছে, আর খুনটা করেছে জয় চৌধুরী। হ্যাঁ, জানি লিজা অন্যায় করেছিল, কিন্তু সে যা করেছিল শুধুই আবিরের জন্য। তোমার পাপা যেমন তোমার জন্য 1000টা খুন করতে পারে, তেমনটাই হয়তো লিজা করেছিল। কারণ লিজা চোখের সামনে দেখতে পারছিল জয় লিজাকে ছেড়ে রুহির দিকে চলে যাচ্ছে। সে কোথায় যাবে, কি করবে সেটা ভেবেই হয়তো জয়কে মারতে চেয়েছিল। তখন আদিবা বলব, লিজা আন্টি শুধু খুন করতে চায়নি, করেও ছিল, সেটা কি আপনারা জানেন না? লিজা আমার জন্মদাতা বাবাকে নিজের হাতে খুন করেছিল। ফুফি, তাও জানি, তাই তো লিজার খুন হওয়া নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু একবার আবিরের জায়গায় দাঁড়িয়ে ভাবো, লিজার না হয় অন্যায় ছিল, কিন্তু আবিরের কি দোষ ছিল? তুমি আজ 1টা মাসের কষ্টের জন্য আবিরকে দোষারোপ করছো, ওকে মারতে যাচ্ছ, আর এই আবির সেই ছোট বয়সে ঘর ছাড়া হয়েছিল তোমার পরিবারের জন্য। ভাড়া বাসায় কাজের লোকের সাথে থাকত, আবির ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বের করে দিয়েছিল আবিরকে। গার্জিয়ান ছাড়া এতিমখানায় ও জায়গা হয়নি আবিরের। তুমি জানো, স্টেশনে থাকত আবির, সারাদিন লোকের কাজ করত, লোকেরা আবিরকে কাজ করিয়ে কোনো দিন টাকা দিত, কোনো দিন দিত না। একদিন খাবার পেলে 2 দিন না খেয়ে থাকতে হতো তাকে। প্রায় প্রতিদিনেই মার খেতে হতো আবিরকে, কাজে ভুল হলে মারত, টাকা চাইলে মারত, রাতে ভালোভাবে ঘুমাতেও পারত না। ভাবতে পারো, শুধু একটা ছেঁড়া গেঞ্জি পরে কত ঠান্ডা কাটিয়েছে আবির, কত বর্ষায় ভিজেছে সে। অসুস্থ হলে আবিরের মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো একটা হাত ছিল না।
স্টেশনেও আবির শান্তিতে থাকতে পারত না। স্টেশনে কারো কিছু হারালেই আবিরকে পুলিশ ধরে নিয়ে যেত, বাধা দেওয়ার কেউ ছিল না, তো তাই বিনা অপরাধে হাজত বাস করতে হতো আবিরকে। এই যে তুমি যেমন দোষ ছাড়া 1 মাস কষ্ট পেলে, তেমনি আবিরও কোনো দোষ ছাড়া কষ্ট পেত। কিন্তু তোমার আর আবিরের মাঝে পার্থক্যটা কি জানো? তুমি মার খাওয়ার পর তোমাকে জোর করে ওষুধ খাওয়ানোর জন্য আবির ছিল, সারাদিন অত্যাচারের পর রাতে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য আবির ছিল, কিন্তু আবিরের কেউ ছিল না, সে শুধু অবহেলায় পেত, কেউ কখনো ভালোবেসে ওকে। যতদিন না আমি ওকে খুঁজে পেলাম ততদিন অমানুষিক নির্যাতন সহ্য করেছে বেচারা আবির। লিজা মারা যাওয়ার প্রায় 3 বছর পর আমি দেশে আসি, তখন আবিরের ব্যাপারে জানতে পারি। ততদিনে আবির আর আগের আবির নেই। ওর যখন 10 বছর বয়স আমি ওকে নিয়ে আসি, তারপর থেকেই আবির আমার কাছে আছে। আজ ওর যে আভিজাত্য প্রতিপত্তি দেখতে পাচ্ছ, সব ও নিজে তৈরি করেছে। তোমার মতো ভাগ্য ওর ছিল না আদিবা। কিন্তু লিজা আন্টিও অন্যায় করেছিল। আন্টি জয় চৌধুরী যদি আমাকে মেয়ে হিসেবে মেনে নিত, আমিও হয়তো এভাবেই বড় হতাম। ফুফি না হতে না তোমার মায়ের টাকা ছিল আদিবা। জানো তো, টাকা খুব খারাপ জিনিস। মায়ের অভাব মানুষকে অমানুষ করে দিতে পারে। নিজে বেঁচে থাকার তাগিদে অন্যজনকে খুন করতেও তখন হাত কাঁপে না। আচ্ছা, মানলাম লিজা অন্যায় করেছিল, কিন্তু তোমার পাপা কি একবার খোঁজ নিতে পারত না লিজার পরিবারে কে কে আছে? 2 বছর যার সাথে সংসার করল, তার ব্যাপারে এইটুকু খোঁজ রাখা কি উচিত ছিল না তার? তুমিই বল না মা, আবিরকে রাস্তায় নামিয়ে দিয়ে তোমাকে এত আদর করে বড় করাটা আবির কি করে মানবে? জানো, আবির যখন আমার কাছে আসল, তখন ওর স্কুল ছুটি হলেই সে তোমাকে দেখতে যেত। এমন কোনো ছুটি নেই যখন তোমাদের ওখানে যেত না। সেই ছোটবেলা থেকে তোমাকে আর তোমার পাপার আদর দেখত, আর বাসায় ফিরে কাঁদত। বলতো আমিও তো উনার স্ত্রীর ছেলে, তাহলে আমাকে কেন আদর করেন না? আদিবার আর কিছু বলার নেই, সে চুপ হয়ে গেছে। আবিরও মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আবির মূলত দাঁড়িয়ে নেই, নিঃশব্দে কাঁদছে সে। চোখ মুছে নিজেকে সামলে নিয়ে আবির বলল, তুমি ফিরে যাও আদিবা, আমার আর কোনো প্রতিশোধ নেওয়ার নেই। তুমি যাও, স্টেশনে অরণ্যকে পাঠিয়ে দিব, 2 জন একসাথে ফিরে যাও বলে আবির নিজের ঘরে চলে গেল। আদিবা ভাবছে, এখানে কারোরই কোনো দোষ নেই, সবই ভাগ্যের দোষ। তা না হলে কেন তোমার বাবা মা মারা গেল? কেনই বা লিজা আন্টি আমার বাবাকে মেরে ফেলল? আর আমার মায়ে বা কেন তোমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিল? পাপাই বা তার স্ত্রীর পরিবারের খোঁজ নিল না? হাজার হোক, তার বউ ছিল তো লিজা আন্টি। হয়তো পাপা জানতি না লিজা আন্টির একটা পালিত ছেলে ছিল। আদিবা বসে বসে ভাবছে, তখনই ড্রাইভার এসে বলল, ম্যাডাম চলুন। স্যার বলল আপনাকে নিয়ে যেতে। আপনি দাঁড়ান, আমি একটু আবিরের সাথে দেখা করে আসছি। ফুফি, এখন ওর কাছে যাস না মা, আবির এখন কাঁদবে, কাউকেই রুমে ঢুকতে দিবে না। লিজা ওকে খুব আদর করত, তাই লিজার কথা মনে হলে আবির অন্যরকম হয়ে যায়। আদিবা আর কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর ফুফি আবিরের ঘরে গেল। আবির বসে আছে। ফুফি গিয়ে আবিরকে বলল, মন খারাপ করিস না আবির, সব ঠিক হয়ে যাবে। এবার আবির হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, কিছুই ঠিক হবে না ফুফু। আদিবাকে এখানে আনার আগে আমি জানতাম ওকে শাস্তি দিতে পারলে আমি পরিপূর্ণ হতে পারব, কিন্তু ওকে এনে আমি নিঃস্ব হয়ে গেলাম ফুফু। ফুফি, তার মানে কি? আবির, ফুফু, কিভাবে থাকবো আমি আমার পিচ্চি বউটা ছাড়া? কিভাবে ঘুমাবো বিড়ালের বাচ্চাটাকে ছাড়া? ফুফি, কি বলছিস এসব তুই? আবির, তুই কি তবে সত্যি সত্যিই আদিবাকে ভালোবেসে ফেলেছিস? আবির, তুমিও কি বোঝনি? আর বুঝবেই বা কি করে? এতগুলি পাঠকের মধ্যে কেউ এই আমাকে বোঝল না, তাহলে আদিবা বা তুমিই বুঝবে কি করে? আমি তো ওকে মারার জন্য গিয়েছিলাম, তাহলে কেন মারতে পারলাম না ফুফি? কেন ওকে কষ্ট দেওয়ার পর নিজে কষ্ট পেতেম? কোনো কারণ ছাড়াই ও যেদিন আমায় গুলি করে ফেলে এসেছিল, আমি কেন নিজে বাঁচতে না চেয়ে ওকে বাঁচাতে চেয়েছিলাম?
সেদিন আমার সাথে কোনো গার্ডস ছিল না, আমি জানতাম আমার মৃত্যু নিশ্চিত, তবুও আমার ইচ্ছা করছিল আদিবাকে যদি নিরাপদ জায়গায় রেখে আসতে পারতাম। সেদিন বনরক্ষীরা আমাকে উদ্ধার করেছিল বলেই বেঁচে গিয়েছিলাম। তা না হলে আমি সেদিন আদিবার হাতে খুন হতাম। যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তাকে তুলে এনেও আমি তাকে মারতে পারিনি, শুধু একটু কাজ করিয়েছি, মাঝে মাঝে মেরেছি। আমার জায়গায় আদিবা থাকলে এতদিনে পৃথিবী থেকে আমার অস্তিত্ব বিলীন হয়ে যেত। ওকে যখন ফলো করতাম শুধুমাত্র ফলো করার অপরাধে ও আমায় কতবার মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, গার্ডসদের দিয়ে মার খাইয়েছে, আজ সবাই তা ভুলে গেছে, আদিবাও ভুলে গেছে। আর মনে রাখলেই বাকি অরণ্যের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ওর মাম্মাম বা পাপা কখনোই আমাকে মেনে নিবে না, কারণ আমি যে লিজার ছেলে। মেনে নেওয়া তো দূর, আদিবা যখন গিয়ে তার পাপাকে সব বলবে আমার বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যাবে। জানো ফুফি, ওরা আমার মতো সাধারণভাবে জীবন কাটায়নি, তাই তাদের কাছে জীবনের মানেটাই অন্যরকম। এখন মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। মরে গেলেই ভালো, আমি পারব না আমার বউটাকে ছেড়ে থাকতে, সারা বাড়ি জুড়ে ওর বিচরণ করাটা কি করে ভুলে যাব ফুফু। স্টেশনে গিয়ে ড্রাইভার আদিবাকে ট্রেনের কেবিনে তুলে দিল। আদিবা বসার কিছুক্ষণ পরেই অরণ্য আসল। আদিবা অরণ্যকে দেখেই জড়িয়ে ধরল। অরণ্যও তাই করল। অরণ্য, আদিবা ঠিক আছো তো? আদিবা, হুম, তুমি? বলে মুখ তুলে তাকাতেই আদিবা অবাক হয়ে গেল, কারণ অরণ্যকে দেখে মনেই হচ্ছে না ওকে কেউ আটকে রেখেছিল। আদিবা অবাক হলেও তার মনে গভীর একটা প্রশ্ন আছে, তাই সে আগে সেটাই জিজ্ঞাসা করল। অরণ্য, তুমি আর আমি যে কিডন্যাপ হয়েছি সেটা জেনেও কেউ আমাদের খোঁজল না কেন? তুমি কি সে ব্যাপারে কিছু জানো? অরণ্য, হুম, জানি। স্টেশনে গিয়ে ড্রাইভার আদিবাকে ট্রেনের কেবিনে তুলে দিল। আদিবা বসার কিছুক্ষণ পরেই অরণ্য আসল। আদিবা অরণ্যকে দেখেই জড়িয়ে ধরল। অরণ্যও তাই করল। অরণ্য, আদিবা ঠিক আছো তো? আদিবা, হুম, তুমি? বলে মুখ তুলে তাকাতেই আদিবা অবাক হয়ে গেল, কারণ অরণ্যকে দেখে মনেই হচ্ছে না ওকে কেউ আটকে রেখেছিল। আদিবা অবাক হলেও তার মনে গভীর একটা প্রশ্ন আছে, তাই সে আগে সেটাই জিজ্ঞাসা করল। অরণ্য, তুমি আর আমি যে কিডন্যাপ হয়েছি সেটা জেনেও কেউ আমাদের খোঁজল না কেন? তুমি কি সে ব্যাপারে কিছু জানো? অরণ্য, হুম, জানি। আসলে তোমার সাথে আমার পরিচয় থাকলেও সেটা শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ, আমাদের তো আর সামনাসামনি দেখা হয়নি, তাই তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল, সেজন্যই আমি দেশে আসতে চেয়েছিলাম। হঠাৎ রুহি আন্টি বলল তুমি নাকি খুব রাগী আর দিন দিন আরও উগ্র হয়ে যাচ্ছ, তাই তোমাকে শিক্ষা দেওয়ার দায়িত্বটা আমাকে দেওয়া হলো। যেহেতু তুমি আমার ব্যবহার আগে দেখোনি, তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে উপযুক্ত মনে করেছিলেন আন্টি। কারণ তুমি পরিচিত কাউকে তো ভয় পাবে না, সেই জন্যেই আমি এসেছিলাম। কিন্তু যেদিন আসলাম সেদিনেই কিডন্যাপ হলাম। ভেবেছিলাম কোনো চক্রের হাতে পড়েছি, পরে দেখি যে আমাকে কিডন্যাপ করেছে সেটা আবির। আদিবা, তুমি আবিরকে আগে থেকে চিনতে? অরণ্য, হ্যাঁ, অবশ্যই চিনি, কেন চিনব না। আমার মার সাথে লিজা আন্টির খুব ভালো সম্পর্ক ছিল, সেই সুবাদে আবিরকে আমি ছোট থেকেই চিনি। আবির আর আমরা ভালো বন্ধু। আবিরকে আমি বলেছিলাম আমাকে এভাবে তুলে আনলি কেন? আমি তো নিজেই আসতাম তোর কাছে, কিন্তু তখন সে আমায় কারণটা বলেনি, শুধু অনুরোধ করেছিল কারো সাথে যেন যোগাযোগ না করি আর ওর কাছে যেন কিছুদিন থাকি। আমিও আপত্তি করিনি, কিন্তু আমি জানতাম আবির তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এমন করছে। এতদিন পর আবির গতকাল আমায় সব খুলে বলল যে সেদিন আমাকে তুলে এনেছিল যাতে সহজে তোমাকে তুলে আনতে পারে, কারণ তুমি হারিয়ে গেলে জয়া আঙ্কেল সেটা মেনে নিবে, যেখান থেকেই হোক তোমাকে খুঁজে বার করবে, তাই তোমাকে কিডন্যাপ করে আমার নাম করে চিঠি লিখে রেখে এসেছিল। সবাই ভেবেছে তুমি আমার সাথে আছো, তাই কেউ খুঁজেনি। আদিবা, আজব তুমি হও, আর যেই হয় একটা অপরিচিত ছেলে তো নাকি? পাপা এটা মেনে নিল? অরণ্য হেসে বলল, তুমি তাহলে জানো না? আদিবা, কি জানব? অরণ্য, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আদিবা বেশ অবাক হল, কিন্তু কিছু বলল না।
কিছুক্ষণ পর অরণ্য বলল, তোমাকে একটা অনুরোধ করব, আদিবা রাখবে? আদিবা, কি অনুরোধ বলো? অরণ্য, আবির আমাকে সব বলেছে, ও তোমার সাথে কি কি করেছে সবই বলেছে। জানি অরণ্য অন্যায় করেছে, কিন্তু জানো আদিবা, আবির না খুব ডিপ্রেশনে থাকে সবসময়, ওর আপন বলতে তেমন কেউ নেই। ওর ফুফি ওকে আদর করলেও ও সারা জীবন আশ্রিতা হয়েই বড় হয়েছে আবির। ও সুখের মুখ তখন দেখেছে যখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, টাকা ইনকাম করে, তাই এখন তার ফুফা আর ফুফাত ভাই বোনরা ভালো ব্যবহার করে। এর আগে ফুফির শ্বশুর বাড়িতে নানা অবহেলায় বড় হয়েছে আবির, কেউ তাকে ভালোবাসেনি। আমি জানি তুমি আজ এখান থেকে গিয়ে তোমার পাপাকে সব বলবে, আর তোমার পাপাও আবিরকে মেরে ফেলবে। তাই একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি যদি কোনোভাবে সব মেনে নিতে পারতে আর সবাইকে বলতে তুমি আমার সাথেই ছিলে, তাহলে আবিরটা বেঁচে যেত। আমি তোমাকে অনুরোধ করছি আদিবা, প্লিজ। আদিবা, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। আমি তোমার সাথে ছিলাম, পাপাকে এটাই বলবো। অরণ্য, ধন্যবাদ। প্রায় সারাদিন জার্নির পর অরণ্য আর আদিবা বাসায় পৌঁছাল। আদিবাকে দেখেই জয় এসে জড়িয়ে ধরল। কিভাবে পারলি আমাকে ছেড়ে এতদিন থাকতে? আদিবা কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি পাপা, আর কখনো এমন হবে না। জয়, অনেক হয়েছে তোমাকে নিয়ে, তোমার মাম্মাম খুবই চিন্তিত, তাই তোমার বিয়ে দিয়ে দিব এখন। এনগেজমেন্ট 2 বছর পর বিয়ে হবে, তবুও তার পাগলামি শেষ হোক। আদিবা, তুমি যা ভালো বুঝবে পাপা তাই হবে। জয়, আমার লক্ষ্মী মেয়ে, যাও মা, ঘরে যাও। অরণ্য, তুমিও যাও, আমি বেহান আর মণিকে খবর পাঠাচ্ছি, ওরা আসলেই বিয়ে। অরণ্য ফিরে এসেছে শুনে সেদিনেই বেহান মণি জয়ের বাড়িতে চলে আসল। রুহি তো খুব খুশি, তার মেয়ের বিয়ে বাড়িতে সাজ সাজ রব। ছেলের বাবা মা, মেয়ের বাবা মা সবাই মিলে বিয়ে নিয়ে গল্প করছিল, তখন জয় আদিবা আর অরণ্যকে ডেকে পাঠাল। জয়, মাম্মাম, তোমার বিয়ে ঠিক করেছি। আমি জানি তোমার বিয়ের বয়স হয়নি, আমিও দিতে চাই না, কিন্তু তোমার মাম্মাম চায় তোমার বিয়ে হোক, তাই জন্য বিয়ের ব্যবস্থা করতে হয়েছে। তবে তোমার মতামত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি বল, তুমি কি এই বিয়েতে রাজি? তুমি না চাইলে আমি তোমাকে জোর করব না। রুহি অগ্নিদৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে আছে, তুই চাস না আমাদের মেয়ে ভালো থাকুক? যত সব। আদিবা এসে এক বাক্যে বলল, হুম পাপা, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। এবার জয় অরণ্যকে বলল, বাবা তোমার কিছু বলার আছে? বেহান, তুই ও না জয়, ওরা এতদিন একসাথে থেকে আসল যদি একে অপরকে ভালো না লাগতো এভাবে হাসতে হাসতে ফিরত। জয়, না বেহান, ভুল বলছিস, আমি চাই না আমার জীবনে যে সমস্যা হয়েছে আমার মেয়ের জীবনেও তাই হোক। সেদিন আমিও হেসে হেসেই রুহির বিয়ে দিয়েছিলাম। আদিবা আমার বড় আদরের মেয়ে, আমি চাই ও যেমন সেটা দেখেই ওকে কেউ ভালোবাসুক। আদিবা এসে জয়কে জড়িয়ে বলল, পাপা আমার আর কারুর ভালোবাসার দরকার নেই, তুমি থাকলেই হলো। আমি তোমার মুখের হাসির জন্য হাসতে হাসতে মরতেও পারি। এবার অরণ্য পাশ থেকে বলল, থাক থাক, মরে কাজ নেই। বিয়ের আগেই আমি বৌহারা হতে চাই না। অরণ্যের কথায় সবাই হেসে উঠল। সবার মুখে মুক্তা ঝরলেও একজনের চোখে অঝরে পানি ঝরছে। জয় কখন কি করে সেটা দেখার জন্য আবির যে ক্যামেরা লাগিয়েছিল সেটাতেই আদিবা আর অরণ্যের বিয়ের সব কথাবার্তা শুনতে ও দেখছে আবির। আবির কাঁদছে আর নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে, এটা তো হওয়ারই ছিল, কাঁদছিস কেন আবির? তুই জীবনে কি বা পেয়েছিস যে এত বড় আশা করলি? যখন যা চেয়েছিস সব হারিয়েছিস, তাহলে আদিবাকে কি করে পাবি? হয়তো আদিবাকে বিয়ের যোগ্যতা, ক্ষমতা দুইটাই তর আছে, কিন্তু পরিচয় সেটা তো নেই। আর আদিবাও তো তোকে বোঝেনি, তাহলে কিসের আশায় এখনো পথের দিকে তাকিয়ে আছিস? অরণ্য আদিবা দুইজনেই দুইজনকে পছন্দ করে, ওরা একসাথে ভালো থাকবে। যাকে ভালোবাসি সে সুখে থাকলেই আমি খুশি। 13 বছর ধরে যাকে দূর থেকে দেখতে পেরেছি, বাকিটা জীবন না হয় দূর থেকে দেখেই কাটিয়ে দিব। হঠাৎ আবিরের ফোন বেজে উঠল। আবির চোখ মুছে ফোন রিসিভ করল।
আবির হ্যালো। অপর পাশ থেকে আরে ইয়ার কই তুই তাড়াতাড়ি চলে আয়। আবির কোথায় যাব? আরে আমার বিয়ে তর বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তুই আসবি না? ছোট থেকে কত প্ল্যান করেছিস, শেষ পর্যন্ত স্বপ্ন পূরণের সময় হয়েছে, যদিও শালি নেই কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। আফটার অল আবির চৌধুরী বলে কথা, মেয়েরা দেখেই ক্রাশ খাবে। আচ্ছা শোন, আমরা কিন্তু প্লেন অনুযায়ী সেম ড্রেস পরব, ঠিক আছে? অরণ্য। আবির সব স্বপ্ন কি সত্যি হয় দোস্ত? আর আমরা আর ছোট নেই রে। বড় কথা তুই আমার পরিচয় ভুলে গেছিস, আমি তোর খুব কাছের হলেও তোর বউয়ের বাবার খুনির ছেলে। আমি ওখানে আমাকে কেউ এলাও করবে না। বিয়ের পর না হয় বউ নিয়ে আসিস, তখন মজা করব। অরণ্য। আরে এখানে আদিবা ছাড়া কেউ তোকে চিনে নাকি? আমি আদিবাকে সামলে নিব, তুই আয় প্লিজ দোস্ত। ছোট থেকে কত আশা করেছিস আমার বিয়ে নিয়ে, আর আজ তুই আসবি না? আবির কাজ আছে রে। অরণ্য রাগ করিস না প্লিজ, আমি যেতে পারছি না। তোদের বাড়িতে যখন রিসিপশন হবে তখন না হয় আমি যাব। অরণ্য। ধুর, মনটাই খারাপ করে দিলই। তুই ছাড়া কোনো সেলিব্রিটি হবে না। তুই কথা দিয়ে কথা রাখলি না আবির। আমিও তোর বিয়েতে যাব না। আবির আমার বিয়ে হলে তো আসবি। অরণ্য। মানে? আবির আমতা আমতা করে বলল, আরে না মানে আমার বিয়ে তো আর এখন হবে না, যখন হবে ততদিনে তোর রাগ ভেঙ্গে যাবে। আর রাগ করিস না, বিয়ের গিফট নিশ্চয়ই পাঠাব এক বক্স তেলাপোকা তোর বউয়ের জন্য। অরণ্য। এখনো মনে রেখেছিস সেসব? আবির। রাখব না আবার? কিন্তু তুই তো বিড়ালের বাচ্চা বিয়ে করছিস, তেলাপোকাকে বেশি ভয় পেয়ে রোম্যান্স করার বদলে যদি তোকে মারতে শুরু করে তখন কি হবে? অরণ্য। তোর কাছে পাঠিয়ে দিব। আবির। আরে আমি কিন্তু তোর মতো বিড়ালের বাচ্চা বিয়ে করব না। অরণ্য। কি বললি তুই? আদিবা বিড়ালের বাচ্চা? ভাগ্য ভালো ও এখানে নেই, শুনলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিত। আবির। ভাবি হয়তো নাকি? মজা করব না? অরণ্য। অবশ্যই এই ভাবির উপর আবিরের দাবি সবার আগে, কারণ এটা যে আবিরের কলিজার দোস্তের বউ। আবির। হা হা হা। তাহলে পাঠিয়ে দিস, কয়েকদিন না হয় বউয়ের দায়িত্ব পালন করে যাবে। অরণ্য। কয়েকদিন কেন, তোর কাছে কয়েক বছর রাখতেও আমার আপত্তি নেই। তুই তো আমার চেয়েও বেশি আগলে রাখবি, যেভাবে ছোটবেলায় আমার করা দোষ নিজের ঘাড়ে নিয়ে মার খেতি। কিছুই ভুলিনি দোস্ত, তুই যে আমার জীবনে কতটা জায়গা জোরব আছিস বোঝাতে পারব না। তুই আসবি না শুনে খুব খারাপ লাগছে রে। আবির। মোড়ে তজাইনি, বেঁচে থাকলে দেখা হবে। এসব ছাড়, কাল তোর বিয়ে, যা আদিবার সাথে সময় কাটা, আমি কাল ফোন দিবনি কেমন? অরণ্য। আচ্ছা রাখছি, বাই, মেরে যান। আবির ফোন রেখে দিল। এদিকে নানা আনন্দের মধ্য দিয়ে সারাদিন কেটে গেল। রুহির খুশি যেন আর ধরে না। সারাদিন ধরে সে বিয়ের শপিং করেছে, এখন আদিবাকে একের পর এক ড্রেস পরাচ্ছে আর দেখছে কোনোটা বেশি ভালো লাগে। আদিবাও বিষয়টা এনজয় করছে। একটা একটা ড্রেস পরে পরে সবার সামনে র্যাম্প শো করছে আদিবা। এখানে অরণ্য, বেহান, মনি, জয়, রুহি সবাই আছে। সবার ড্রেস পছন্দ হলেও জয়ের ড্রেস পছন্দ হচ্ছে না। জয় কখনো বলছে না না এটা বেশি ভারী মনে হচ্ছে, আদিবার কষ্ট হবে। ওটাই বেশি কারচুপি করা। এটা ড্রেস হলো কেমন এলোমেলো, মেয়ে সামলাতেই পারবে না, কখন ধুম করে পড়ে যাবে। আর ওটা একদম ফিট এই করেনি। রুহি রেগে গিয়ে বলল, তাহলে একটা টি শার্ট আর জিন্স দেই, সেটাই ভালো হবে। জয়। সেই ভালো, শান্তিতে থাকতে পারবে তো। এমনেতেই এত মানুষের গ্যাঞ্জাম আদিবার সহ্য হয় না, আবার যদি ভারী ড্রেস পরে ওকে খুঁজেই পাওয়া যাবে না। রুহি। কি মাথা ঠিক আছে তোর? বিয়ের দিন টি শার্ট কেমন দেখাবে? ফাউল কোথাকার। জয়। আজব তো, আমার মেয়েকে কি দেখতে খারাপ নাকি? ও যাই পরবে তাতেই ভালো লাগবে। রুহি। হইছে, চুপ থাক তুই। ও এসবেই পরবে। অরণ্য। থাক না আন্টি, একটা পরলেই তো হলো। রুহি। তুমিও। জয়। কার জামাই দেখতে হবে না?
জয় চৌধুরীর একমাত্র জামাই বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা শোন অরণ্য, যাও তো আদিবাকে নিয়ে শপিংয়ে যাও। রুহির পছন্দ খুব খারাপ, আমার একটা ড্রেসও ভালো লাগেনি। তোমরা দুইজন মিলে নতুন করে ড্রেস কিনে আনো, এমন ড্রেস কিনবা যেন আদিবাকে লাল টুকটুকে পরীর মতো লাগে। অরণ্য হেসে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি যাচ্ছি। অরণ্য চল আদিবা। কিন্তু তারা বের হওয়ার আগেই হোম ডেলিভারিতে একটা ড্রেস আসলো। রুহি প্যাকেটটা খুলে দেখল লাল টুকটুকে একটা ড্রেস। জয় হাতে নিয়ে বলল, বাহ, এমন একটা ড্রেস এই তো চেয়েছিলাম। এড়ে যেতে হবে না, এটাই পরবে আদিবা। রুহি কিন্তু কে পাঠালো নাম তো লিখা নেই। জয় হবে হয়তো কোনো শুভাকাঙ্ক্ষী। যাক, ড্রেসটা তো ভালো, আদিবা এটাই পরবে। যেই পাঠিয়েছে ভালোবেসেই পাঠিয়েছে নিশ্চয়ই। আজ আদিবার এনগেজমেন্ট, সারা শহরের মানুষ সেই পার্টিতে আমন্ত্রিত। আদিবার বাবা এলাহি আয়োজন করে মেয়ের বিয়ে দিচ্ছেন। বাড়ি ভর্তি লোকজন। আদিবা অরণ্য দুইজনেই বেশ হাসি খুশি। দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল। সবাই আজ বেশ সাজগোজ করেছে। জয় আর রুহি আজ খুব খুশি। তারাও বেশ সেজেছে। পার্টির মধ্যমনি আদিবা, তার দিক থেকে তো চোখেই সরানো যাচ্ছে না। লাল টুকটুকে পরীর মতো লাগছে আদিবাকে। অরণ্য সাদা শার্ট, ব্লেক কোটের সাথে ব্লেক শো পরেছে, যাকে বলে পারফেক্ট ফর্মাল লুক। জয় অরণ্যকে কাছে ডেকে ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সবাই জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলছে যেমন শ্বশুর তেমন জামাই হয়েছে। আদিবার সব বন্ধু বান্ধবীরা এসেছে। আদিবা তাদের সাথে খুব মজা করছে। আদিবার বয়স কম হওয়ার একটু বেশিই ছটফট করছে সে। সবার সাথে ফটো সেশনে ব্যস্ত আদিবা। আর এদিকে আবির ঘরের দরজা বন্ধ করে বসে আছে। সে আর ফুটেজ দেখছে না, কারণ আদিবার হাসি খুশি আর বিয়ের আয়োজন তার বুকে তীরের মতো আঘাত করছে। আবির সুসাইড করার সমস্ত ব্যবস্থা সম্পন্ন করেছে। সিদ্ধান্ত নিয়েছে এনগেজমেন্ট হওয়ার সাথে সাথে সুসাইড করবে। কারণ সে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে আদিবাকে। আদিবা অন্য কারোর বউ হবে সেটা মেনে নিতে পারবে না আবির। তাই নিজেই আত্মহত্যা করবে। এদিকে অরণ্যের হঠাৎ আবিরের কথা মনে পড়ল। সে আবিরকে ফোন দিল। অরণ্য, কিরে ফোন দিলই না কেন হারামি? বলেছিলি আজ ফোন দিবি। আবির, ভাবলাম তুই ব্যস্ত তাই দেইনি। আচ্ছা, তুই বা আমি একজন কল দিলই তো হলো। এবার বল, গিফটটা আদিবার পছন্দ হয়েছে তো? অরণ্য, কিসের গিফট? আবির পিচ্ছি বউ, শাড়ি পরতে পারে না, তাই লেহেঙ্গা পাঠিয়েছিলাম, যায়নি তাই না? অরণ্য, ওয়েট, ভিডিও কল দে তো। অরণ্য আবিরকে ভিডিও কলে নিয়ে বলল, দেখ তো কেমন লাগছে আদিবাকে। আবির অবাক হয়ে বলল, ও আজ আমার দেওয়া ড্রেসটা পরল? অরণ্য, এত ড্রেসের মধ্যে ওর এটাই পছন্দ হয়েছে। আমি তখনই ভেবেছিলাম এটা তুই পাঠিয়েছিস। ড্রেসটা সবার খুব ভালো লেগেছে। আচ্ছা শোন, তুই তো আর এলিনা, চল ভাবির সাথে ভিডিও কলেই কথা বলবি। অরণ্য গিয়ে ফোনটা নিয়ে আদিবাকে দিল। আদিবা অরণ্যের সাথে এমনভাবে কথা বলছে যেন আবির তার খুব কাছের বন্ধু। আদিবা, দেখো তামায় কেমন লাগছে? আবিরের দুই চোখ ভেঙ্গে কান্না পাচ্ছে। সে কোনোরকম নিজেকে সামলে কাপা কাপা কণ্ঠে বলল, খুব সুন্দর, একদম লাল পরীর মতো। আবির আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার কান্না পাচ্ছে, তাই আর কিছু না বলেই ফোনটা কেটে দিল। আবির, কি করে পারছো আদিবা? একবারও কি তোমার তার কথা মনে পড়ছে না? যে সারাদিন তোমাকে বউ বউ বলতো। তুমি এত আনন্দের সাথে অন্য কারোর বউ হয়ে যাচ্ছ, একটা বার আমার কথা ভাবছ না? হুট করে ফোন কাটায় অরণ্য কিছুটা অবাক হলেও বেশি গুরুত্ব দিল না। তারপর সে আবার ব্যস্ত হয়ে গেল। আদিবাকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই আবির আর লোভ সামলাতে পারল না। ল্যাপটপ অন করে বিয়ের লাইভ দেখতে শুরু করল। আবির কষ্ট পেলেও আদিবাকে দেখার জন্যই ফুটেজ দেখছে।
যতই দেখছে আবিরের কষ্ট ততই বাড়ছে, কারণ আদিবার মুখে কষ্টের কোনো ছাপ নেই। সে বিয়েটা খুব এনজয় করছে। দেখতে দেখতে মাহিন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। এবার আংটি ববলের পালা। ইভেন্ট ম্যানেজার বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিল। দুইজনেই মঞ্চে দাঁড়িয়ে আছে। মঞ্চের নিচে সামনের সারিতে রুহি, জয়, বেহান আর মণি বসে আছে। জয় একদৃষ্টিতে তাকিয়ে আছে আদিবার দিকে। আদিবার মুখ থেকে যেন হাসি সরছেই না। আদিবা, অরণ্য দুইজনেই আংটি হাতে রেডি। এদিকে আবিরও গান হাতে রেডি। সে নিজের দিকে বন্দুক তাক করে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। মাইকে অ্যানাউন্স করে 5 থেকে উল্টো করে গুনা হচ্ছে। 5, 4, 3, 2, 1 এবং 0। অরণ্য আদিবার দিকে আংটি বাড়িয়ে দিল। আদিবাও হাত বাড়িয়ে দিল। আবিরও বন্দুকের ফিগারে হাত রাখল, শুধু ফিগার টানার অপেক্ষা। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে জয় দৌড়ে এসে আদিবাকে একটানে সরিয়ে দিল, বলে উঠল, এখানে সব ঠিক হচ্ছে না। সামথিং ইজ রং হিয়ার। রুহি সাথে সাথেই এসে বলল, কি বলছিস এসব? কি ঠিক হচ্ছে না? জয়, আমার মন বলছে আদিবা ঠিক নেই। রুহি, ফালতু কথা বাদ দে জয়, আদিবা ঠিক আছে, চোখ খুলে দেখো। 32 দাঁত বের করে হাসছে। শুধু আদিবা নয়, বর কনে দুইজনেই হাসতে হাসতে বিয়ে করছে। তাহলে কিসের সমস্যা? সবাইকে জিজ্ঞাস কর, কারোর আদিবাকে দেখে খারাপ মনে হচ্ছে না। জয়, মেয়েটা আমার। রুহি, অন্যরা কিভাবে বুঝবে? ওর প্রতিটা নিঃশ্বাস আমার পরিচিত। আদিবার চোখ বলছে আদিবা ঠিক নেই। ওর দুইটি হাত কাঁপছে। এত হাসির মাঝে ওর কাপা কাপা ঠোঁট দুইটি কিছু বলতে চাচ্ছে। এবার আদিবা রুহিকে অবাক করে দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল আর জয়কে জড়িয়ে ধরে বলল, পাপা। বাবা মেয়ের বন্ডিং দেখে উপস্থিত সবাই ভুলে গেল এখানে তারা বিয়েতে এসেছে। সবাই জয়ের আর আদিবার দিকে তাকিয়ে আছে। রুহি, আদিবা, ন্যাকামি বন্ধ করো এখন। নিশ্চয়ই বলবা তোমার এত গ্যাঞ্জাম ভালো লাগছে না বা ড্রেস কমফোর্টেবল লাগছে না, তাই তো? এসব ন্যাকামি ছেড়ে রিংটা চেঞ্জ করে গিয়ে বিশ্রাম নাও। জয়, তোর মুখটা বন্ধ করলে মেয়েটা কিছু বলার সুযোগ পায়। জয় অরণ্যকে উদ্দেশ্য করে বলল, আমাদের একটু সময় দাও প্লিজ, আমি ওর সাথে জাস্ট একটু কথা বলে আসছি। বলেই জয় আদিবাকে নিয়ে ভিতরে চলে গেল। আবির দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। কি ঘটল কিছুই বুঝতে পারল না। আদিবাকে নিয়ে জয় ছাদে চলে গেছে, তাই আবির আর কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু তার জানতে খুব ইচ্ছা করছে কি এমন হয়েছে। আদিবাত এতক্ষণ ভালোই ছিল। আবিরের জন্য তার যে কোনো ফিলিং নেই, সেটা ভিডিও কলে কথা বলার সময় বোঝা গেছে। তাহলে এখন কেন এভাবে কাঁদছে? জয়, মাম্মাম বলো, কি হয়েছে? পাপা আছে তো নাকি? পাপা থাকতে এভাবে বোকার মতো কাঁদছ কেন? আদিবা জয়কে জড়িয়ে ধরে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি পাপা, তাই আমাকে জোর করো না। আমি কিছুই বলতে পারব না। আমি পারব না তোমাকে কষ্ট দিতে। আমি চাই না আমার জন্য তোমার দিকে কেউ আঙ্গুল তুলুক। জয়, সমস্যাটা কোথায় সেটা বলো আদিবা। আমাকে রাগিও না। আদিবা কাঁদতে কাঁদতে বলল, পাপা। আবির সাথে সাথে জয় আদিবার নাম ধরে জোরে চিৎকার করে আদিবার গালে ঠাস করে থাপ্পড় মারল। এই প্রথম জয় আদিবাকে মারল। আদিবার এটা বিশ্বাস হল না। আদিবা যতই অন্যায় করুক, জয় কখনো আদিবাকে মারেনি। আদিবা নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ জয়ের এমন ভয়ানক রূপ আগে কখনো দেখেনি আদিবা। জয়ের চোখ লাল হয়ে গেছে। কপালের মাঝখানের রগ ফুলে গেছে। জয় হাত মুষ্টি করে নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা করছে। জয়, সমস্যাটা কোথায় সেটা বলো আদিবা। আমাকে রাগিও না। আদিবা কাঁদতে কাঁদতে বলল, পাপা। আবির সাথে সাথে জয় আদিবার নাম ধরে জোরে চিৎকার করে আদিবার গালে ঠাস করে থাপ্পড় মারল। এই প্রথম জয় আদিবাকে মারল।
আদিবার এটা বিশ্বাস হল না। আদিবা যতই অন্যায় করুক জয় কখনো আদিবাকে মারেনি। আদিবা নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ জয়ের এমন ভয়ানক রূপ আগে কখনো দেখেনি আদিবা। জয়ের চোখ লাল হয়ে গেছে, কপালের মাঝখানের রগ ফুলে গেছে। জয় হাত মুষ্টি করে নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা করছে। কিছুক্ষণ চুপ থাকার পর জয় বলতে শুরু করল। জয় বারবার জিজ্ঞাস করেছিলাম বিয়েতে মতো আছে কিনা, তখন কেন বললে না? আমি কি তোমাকে এসব শিখাইছি? নিজের মতামত প্রকাশের সাহস তোমার নেই? বিয়ে ঠিক হওয়ার আগে কি জন্যে বললে না আবিরের কথা? জবাব দাও। আদিবা কাঁদতে কাঁদতে বলল, আমি যে তোমায় ভালোবাসি পাপা, আমার কাছে তোমার চেয়ে বেশি প্রিয় কিছু নেই, তাই বলতে পারিনি। আমি যদি সেদিন আবিরের কথা বলতাম, মাম্মাম তোমাকে কথা শোনাত, তুমি যে আমাকে নিয়ে অনেক গর্ব করে বলেছিলে আদিবা আর যাই করুক ছেলেদের সাথে সম্পর্কে জড়াবে না, আমি কি করে তোমার সেই গর্বকে ভেঙে দিতাম পাপা? জয়, অন্তত আমার কাছে তো আবিরের পরিচয়টা দিতে পারতে। আদিবা পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় আবিরের নেই পাপা, আর পরিচয় দেওয়ার মুখও আমার নেই, তাই দিতে পারিনি। জয় আবারও থাপ্পড় খাওয়ার মতো একটা কথা বললে আদিবা। সবারই পরিচয় থাকে, মানুষ মানুষেই, সে কোটিপতি হোক বা ভিখারি। আবির যদি রাস্তার ভিখারি হয় তবুও তো আমি মেনে নিতাম। আদিবা জয় চৌধুরীর মেয়েকে বিয়ে করার মতো ক্ষমতা যোগ্যতা সবই আবিরের আছে, কিন্তু পরিচয়টাই শুধু নেই পাপা। জয়, কি বলছো? কিছুই বুঝতে পারছি না। যা বলার সরাসরি বলো। আদিবা এবার জয়কে জড়িয়ে ধরে বলল, পাপা আবির লিজা আন্টির ছেলে। কথাটা শুনে জয় যেন আকাশ থেকে পড়ল। জয়, কি কোনো লিজা? আদিবা, আমার বাবার খুনি লিজা। জয়, ওর ছেলে? আসল কোথা থেকে? আদিবা এবার সব খুলে বলল। এতদিন আদিবা কোথায় ছিল, আবির ওর সাথে কি কি করেছে সব বলল। জয় কিছুটা চিন্তা করে বলল, যতটুকু শুনলাম আবির তোমার সাথে যা করেছে সব অন্যায় করেছে। আদিবা, না পাপা, ওর জায়গা থেকে ও ঠিক ছিল, তুমিই তো আমাকে ভুলের মাঝে ঠিকটা খুঁজতে শিখিয়েছ, সেই চোখ দিয়েই দেখেছি আবিরের ভুল ছিল, কিন্তু অন্যায় ছিল না পাপা। কিন্তু পাপা, তুমি কেন ওর সাথে অন্যায় করলে? তুমি চাইলেই তো আবিরের সুন্দর একটা জীবন হতে পারত, তাই না? কেন খোঁজ নিলে না তোমার স্ত্রীর পরিবারে? হাজার হোক লিজা আন্টি তো তোমার স্ত্রী ছিলেন, তাই না? জয়, তোমার কি মনে হয় আমি ভুল করতে পারি? আদিবা, না পাপা, আমার বিশ্বাস হয় না, কিন্তু আমি তোমার জন্য আবিরের চোখে পানি ঝরতে দেখেছি। জয়, আমি মানছি যে আমি জানতাম না লিজার পরিবারে কে কে আছে। এটা হয়তো আমার ভুল ছিল। আচ্ছা, আমি না হয় খোঁজ নেইনি, কিন্তু আমি তো তখন লিজার কথায় সব করতাম, এমনকি তোমার মাম্মামের সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। যার কথায় এত বড় স্যাক্রিফাইস করতে পেরেছিলাম, তার কথায় কি আবিরকে মেনে নিতে পারতাম না? তাহলে লিজা কেন আমার কাছে বলল না আবিরের কথা? আর আমি তো লিজার কোনো অভাব কোনো দিন রাখিনি, এমনকি বিয়ের দিনেই প্রচুর সম্পত্তি দিতে চেয়েছিলাম, যা দিয়ে আবির আর লিজা সারা জীবন ভালো থাকতে পারত, কিন্তু লিজা নেয়নি, কারণ ও রুহিকে কষ্ট দিতে চেয়েছিল। আর সবচেয়ে বড় কথা, লিজাকে আমি মারিনি, আমি শেষ পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছিলাম, লিজাকে বাঁচানোর সব চেষ্টা আমি করেছিলাম, কিন্তু রুহি আদির খুনের কথা ভুলতে পারেনি, তাই মেরেছিল লিজাকে। আবির আমাকে ভুল বুঝেছে, আর ভালো করে না জেনে তোমার সাথে যা করেছে সেটা অন্যায়, ও তোমার সাথে অন্যায় করেছে। মাম্মাম, তুমি কেন ওর জন্য কষ্ট পাচ্ছ? আদিবা, আমি তো ওকে সেদিনেই ভালোবেসে ফেলেছিলাম পাপা, যেদিন ও মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছিল। তারপর যেদিন আমি পানিতে ঝাঁপ দিয়েছিলাম নিজের কি হবে সেটা চিন্তা না করেই আমাকে বাঁচাতে সে নিজেও ঝাঁপ দিয়েছিল। পাপা, আবির জানে আমি খুব খারাপ বদমেজাজি একটা মেয়ে। ও হয়তো কখনো আমায় মেনে নিবে না, কিন্তু ও খুব ভালো মানুষ পাপা। ওর জেদ আমাকে আঘাত করলেও মন সেটা মেনে নিতে পারত না, তাই আমাকে মারার পর ঠিক সেভাবেই আদর করত যেভাবে তুমি আমায় করো। আমি আবিরকে প্রতিনিয়ত নিজের সাথে নিজে যুদ্ধ করতে দেখেছি পাপা।
জয় আবির সত্যিই খুব কষ্ট পেয়েছে, লিজার করা অন্যায়ের শাস্তি বেচারা আবির পেয়েছে, তাই তুমি যদি আবিরের সাথে থাকতে চাও আমার কোনো আপত্তি নেই। আদিবা পাপা আবির আমাকে মেনে নিবে না, আমি যে ওকে একের পর এক কষ্ট দিয়েছি, এমনকি মেরে ফেলতেও চেয়েছি। কিন্তু পাপা বিশ্বাস করো আমি এত খারাপ নই, আমি আবিরের মাথায় আঘাত করার পর আবার আমি নিজেই ওকে রক্ত দিয়ে ওকে বাঁচিয়েছিলাম। আমি ওকে গুলি করে ফেলে আসার পর গাড়ি নিয়ে আবার ফিরে গিয়েছিলাম ওকে তুলে আনতে, কিন্তু ওকে পাইনি, ভেবেছিলাম কোনো পশু ওকে নিয়ে গেছে। পাপা ও কি সেগুলো কখনো জানবে? ও কি কখনো জানবে লিজা আন্টির ছেলে হলেও আমি ওকেই ভালোবাসি। জয় আদিবার মাথায় হাত বুলিয়ে বলল, অবশ্যই জানবে মা, আমি নিজে জানাবো আবিরকে। তুমি মন খারাপ করো না, লিজার ছেলের সাথেই তোমার বিয়ে হবে। ঠিক তখনই পিছন থেকে হাত তালি দিতে দিতে রুহির আগমন হল। রুহি, বাহ জয় বাহ, সে কিনা নিজের বাবার খুনির ছেলের সাথেই তুই আমার মেয়ের বিয়ে দিতে চাইছিস? তোর তারিফ না করে পারা যায় না। জয় তুই সবটা শোন রুহি। রুহি থাক, আমি আর কিছু শুনতে চাই না, লিজার কোথা থেকে ছেলে আসল সেটা জানার ইচ্ছা আমার নেই। তবে আমি একটা কথা জানতাম, আজ তার প্রমাণ পেলাম। জয় অবাক হয়ে বলল, কি কথা রুহি? রুহি, এটাই যে পর কোনো দিন আপন হয় না। কথাটা শোনামাত্র জয়ের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। জয় বিশ্বাস করতে পারছে না আজ এতদিন পর রুহি জয়কে এটা বলতে পারছে। রুহি, হ্যাঁ 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 জয়, কথাটা একদম ঠিক, তুই আদিবার কেউ নস, সেটার প্রমাণ আজ তুই নিজে দিলই। তুই কখনো আদিবার আপনজন হয়ে উঠতে পারিসনি। আমি আজ বলতে বাধ্য হচ্ছি, তুই কখনো আদির মেয়েকে মেনে নিতে পারিসনি, তাই তো ছোটবেলা থেকেই তুই ওকে এমন উগ্র মেজাজি বানিয়েছিস। কোনো ভালো কাজ শিখাসনি, আর আজ ওকে ওরেই বাবার খুনির ছেলের হাতে তুলে দিতে চাইছিস, যাতে সারাটা জীবন ও কষ্ট পায়। কিসের এত শত্রুতা আদিবার সাথে তোর? আদিবা, মাম্মাম প্লিজ চুপ করো, পাপার কোনো দোষ নেই, যা করেছি আমি করেছি, তুমি প্লিজ আমার কথা শুনো। জয়ও অনেকবার বোঝানোর চেষ্টা করল, রুহি তুই শান্ত হয়ে সবটা শোন। কিন্তু রুহি কারোর কথা শুনতেই রাজি নয়। রুহি তুই একটা বেঈমান, জয় তোকে বিশ্বাস করাটা আমার উচিত হয়নি। সেদিন যদি তোর কাছে না আসতাম তাহলে আজকের এই দিনটা আমার দেখতে হতো না। তুই ইচ্ছা করে আমার মেয়েটাকে তিল তিল করে নষ্ট করেছিস, কিন্তু তুই শুনে রাখো, আমি বেঁচে থাকতে তোকে আর সুযোগ দিব না। আমি আমার মেয়েকে ঠিক পথে ফিরিয়ে আনব। ওর বিয়ে অরণ্য সাথেই হবে, আর সেটা আজই হবে। বলেই আদিবার হাত ধরে রুহি বলল, চলো আদিবা। রুহির আচরণে জয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে আজ কতটা পেয়েছে, যারা সিজন 2 পড়েছেন তারা হয়তো বুঝতে পারছেন। কিন্তু জয় হাজার কষ্ট পেলেও জয় তো জয়ই, তাই এত অপমানের পরেও নিজেকে সামলে নিয়ে আদিবার হাত ধরে বলল, না আদিবা যাবে না, আজ ওর বিয়ে হবে না। সাথে সাথেই রুহি এক সম্ভব কাজ করে বসল, ঠাস করে জয়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, কোনো অধিকারে তুই ওর হাত ধরেছিস? কান খুলে শুনে রাখো আদিবা, তোর কেউ হয় না। ও তোর সন্তান নয়। শুধুমাত্র আমার সাথে সম্পর্কের খাতিরে ওর সাথে তোর সম্পর্ক, আর আমি সেই সম্পর্কটাও আজ শেষ করলাম। আমি তোকে ডিভোর্স দিব। তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই জয়। আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল জয়কে বিশ্বাস করা, আজ আমি সে ভুল শুধরে নিলাম। লজ্জা থাকলে আর কখনো আমার বা আমার মেয়ের জীবনে নাক গলাতে আসিস না তুই। সারাটা জীবন যার জন্য উৎসর্গ করল, তার মুখ থেকে এগুলো শোনার পর জয়ের বেঁচে থাকার সব ইচ্ছায় শেষ হয়ে গেছে। যাদের আখরে ধরে জয় বেঁচে ছিল তারাই আজ তাকে ছেড়ে চলে গেল। অঝরে চোখের পানি ফেলা ছাড়া জয়ের আর কিছুই করার নেই। জয় বাকরুদ্ধ হয়ে গেছে, কিছু বলার অবস্থায় জয় নেই। অসহায়ের মতো রুহির দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে জয়, কিন্তু রুহির তাতে কিছু যায় আসল না। সে আদিবার হাতটা জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আদিবাকে টানতে টানতে নিয়ে চলে গেল।
জয়ের ভিতরের আত্মচিৎকার রুহির কানে পৌঁছাল না। জয়ের বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা করছে, চোখ দুইটি ঝাপসা হয়ে আসছে। যাকে জীবনের সবচেয়ে কাছের ভাবত তার কাছ থেকে পাওয়া এত বড় ধাক্কা জয় সহ্য করতে পারেনি। হাঁটু ঘেরে বসে কাঁদতে লাগল সে। কিন্তু জয়ের খোঁজ নেওয়ার জন্য আজ তার পাশে কেউ নেই, কারণ সে যে বালুচরে ঘর বেঁধেছিল সমুদ্রের ঢেউয়ে এক মুহূর্তেই তা ভেঙে গেল। রুহি কথায় জয় হাজার কষ্ট পেলেও জয় তো জয়ই, তাই এত অপমানের পরেও নিজেকে সামলে নিয়ে আদিবার হাত ধরে বলল, না আদিবা যাবে না, আজ ওর বিয়ে হবে না। সাথে সাথেই রুহি এক সম্ভব কাজ করে বসল, ঠাস করে জয়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, কোনো অধিকারে তুই ওর হাত ধরেছিস? কান খুলে শুনে রাখো আদিবা, তোর কেউ হয় না, ও তোর সন্তান নয়। কথাগুলো শুনে জয় বাকরুদ্ধ হয়ে গেছে। কিছু বলার অবস্থা তার নেই। অসহায়ের মতো রুহির দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে জয়, কিন্তু রুহির তাতে কিছু যায় আসল না। সে আদিবার হাতটা জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আদিবাকে টানতে টানতে নিয়ে চলে গেল। আদিবা, কি করছো মাম্মাম, ছাড়ো প্লিজ। রুহি কিছু না শুনেই টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আদিবাকে। এবার আদিবা রুহির হাত থেকে নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে ছাড়ুন মিসেস আদিত্য চৌধুরী। রুহি রেগে গিয়ে ধমকের সুরে বলল, এসব কি ধরনের কথা? পাপার আদরে অমানুষ তৈরি হয়েছ তাই না? আদিবা, একদম ঠিক বলেছ মাম্মাম, আমি মানুষ হতে পারিনি। আমি অমানুষ বলেই আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে পাপাকে এতগুলি কথা শোনাতে পারলে। যদি মানুষ হতে পারতাম তাহলে যে আমাকে এত আদর দিয়ে বড় করেছে তাকে এতগুলো কথা বলার আগেই আমি তার জিভটা টেনে ছিঁড়ে ফেলতাম। রুহি, আদিবা। আদিবা, খুব লাগছে বুঝি? আমারও লেগেছিল পাপার, ও লেগেছে যখন আপনি বললেন। জানেন তো আমি মানুষ হতে পারিনি বলেই আজও বড়দের মুখের উপর কথা বলতে পারি না, কিন্তু আজ আমি মানুষ হতে চাই। তাই বলবো। আচ্ছা মিসের আদিত্য, আমাকে একটু বলবেন প্লিজ, মানুষ হতে ঠিক কি কি গুণ থাকতে হয়? রাস্তায় ছেলেদের ইভটিজিং এর শিকার হয়ে বাসায় ফিরে কেঁদে কেঁদে বালিশ ভিজানোটাই বুঝি ভালো মেয়ে হওয়ার প্রথম লক্ষণ? আর সেই ছেলেটাকে রাস্তায় কান ধরে উঠবস করানো মেয়েটা উগ্রতাই না? হায়রে সমাজ! প্রেমের প্রতিশ্রুতি দিয়ে হোটেল নিয়ে যাওয়া ছেলেটার প্রেমিকা হওয়াটা ভালো মানুষই, আর এই কাজটা করে আসার পর অন্য কোনো মেয়ে সেই ছেলের মাথা ফাটিয়ে দেওয়াটা খুব খারাপ তাই না? আচ্ছা একটা কথা বলো তো, এতদিনে কতবার আমার নামে বাসায় বিচার এসেছে? বা কয়টা পুলিশ কেস হয়েছে? এখন বলবে তো পাপার ভয় কেউ নালিশ করেনি তাই না? কিন্তু তুমি নিশ্চয়ই জান ভয় দেখিয়ে 1 জন 2 জন বা 5 জনের মুখ বন্ধ করা যায়, কিন্তু সবার মুখ বন্ধ করা যায় না। শোন তাহলে কেউ কেন নালিশ করেনি, কারণ অযথা আমি কখনো কাউকে মারেনি। দোষ করার পর কেউ না কেউ আমার কাছে অভিযোগ করেছে, আমি সেটার প্রমাণ পেয়েছি, তারপরেই মেরেছে। এবার আসি ক্লাবের ব্যাপারে। হ্যাঁ, শহরের প্রতিটা ক্লাবেই আমার মেম্বারশিপ আছে, কিন্তু তুমি কি জানো আমি সেখানে কেন যেতাম? পাপা আমাকে একটি সংস্থার মেম্বার করে দিয়েছিল। আমি একটি আন্তর্জাতিক অ্যান্টি অ্যাডিকশন সংস্থার প্রতিনিধি হিসেবে প্রতিটা ক্লাবে গিয়ে খোঁজ নিতাম সেখানে কোনো নেশার দ্রব্য বিক্রি হচ্ছে কিনা। আর তুমি আমাকে কত জঘন্য বানিয়ে দিল। এই খবরটা তো ঠিকই রেখেছ, আমি কয়টা ক্লাবের মেম্বার, কিন্তু আমি কতগুলো এতিমখানার ফাউন্ডার সেটা কি তুমি জানো? না, তুমি জান না মাম্মাম। কেন জান না? কারণ পাপা চায়নি আমি শো অফ করি। পাপা সবসময় বলেছে ভালো সবকিছু লুকিয়ে রাখতে হয়, মানুষকে দেখালে সেটা দম্ভ আর অহংকার হয়ে যায়। মন যদি ভালো থাকে তবে কাউকে দেখানোর দরকার নেই, যে বোঝার এমনেতেই বুঝবে। তুমি তো বলো আমি কোনো কাজ পারি না, কিন্তু তুমি জানি না আমি বৃদ্ধ আশ্রম এগিয়ে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াই। কত মানুষ প্রতিদিন আমার জন্য দোয়া করে সেটা তোমার কল্পনার বাইরে। আর এসব আমাকে কে শিখিয়েছে বলো তো? এতক্ষণ যাকে হাজারটা গালি দিল সেই অমানুষ জয়। শেষ একটা কথা না বললেই নয়, ভালো সন্তান হতে তুমি আমাকে ঠিক কি কি শিখিয়েছ একবার নিজেকে প্রশ্ন করে দেখতো।
আর ভালো স্ত্রী হিসেবেই বা তুমি কি করেছ? আমার জন্মদাতা বাবার কবর জিয়ারত করতে কতদিন গেছ তার কবরের কাছে? বছরে একবার, সেটাও জয় যখন নিয়ে গিয়েছে তখন গেছ। নিজে থেকে যাওনি, কিন্তু আমি প্রতি মাসে গিয়েছি। মাসের শেষ শুক্রবার আমি আর পাপা কোথায় যেতাম খোঁজ নিয়েছ কখনো? নাওনি। কিভাবেই বা নিবে? তুমি তো খোঁজ নিয়েছ আমি কাকে মেরেছি, কখন অ্যাক্সিডেন্ট করেছি সেসবের। তুমি তো ভাবতে বাবা আমাকে মারামারি শিখাতে নিয়ে যাচ্ছে। কিন্তু পাপা আমাকে বাবার কাছে নিয়ে যেত, আমরা প্রতি মাসেই বাবার কবর জিয়ারত করতে যেতাম। পাপা কখনোই আমার বাবার জায়গা নিতে চায়নি। পাপার চোখে বাবার জন্য যে ভালোবাসা দেখেছি তোমার চোখেও দেখিনি। সত্যি বলতে মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই মাম্মাম। যে মা জানে না তার মেয়ে কখন কি করে, সে আবার কেমন মা? আমার বাবা মা দায়িত্ব সবসময় একজনেই পালন করেছে, আর সেটা শুধুই জয় চৌধুরী। আর আজ তুমি বলছো তার কাছে আমাকে আনাটা তোমার ভুল ছিল। আরে ভুল তো পাপা করেছে, একটা অনাথ মেয়েকে পিতৃ পরিচয় দিয়ে নিজে কোনো দিন বাবা হয়নি। এত বড় স্যাক্রিফাইস করেছে, সেটাও বড় ভুল ছিল না। পাপার জীবনের সবচেয়ে বড় ভুল হল রুহিকে ভালোবাসা। একজন মানুষ হিসেবে বলছি, জয় চৌধুরীর ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। রুহি চুপচাপ সব শুনছে, তার মাঝে অনুশোচনার কোনো চাপ নেই। সে বেশ শান্ত গলায় বলল, তাহলে কি বিয়েটা তুমি করছো না? একটা কথা শুনে রাখো, দায়িত্ব পালন করি বা না করি 10 মাস পেটে ধরেছি তোমাকে। তোমার উপর আমার অধিকার সবার আগে। আদিবা বিয়েটা আমি করব, কিন্তু সেটা আপনার জন্য না, পাপার জন্য করব। আমি চাই না আমার জন্য আপনি পাপাকে আর কোনো কথা শুনান। চলুন, 5 মিনিটের মধ্যেই বিয়ে হবে, আর শুধু এঙ্গেজমেন্ট না, রেজিস্ট্রিও হবে। এখন আর পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। বিয়ে আজ আর এক্ষুনি হবে। বিয়ে করে আমি এ বাড়ি থেকে আজকেই চলে যেতে চাই, কারণ আমি পারবো না এত কিছুর পর এই মুখ নিয়ে পাপার সামনে দাঁড়াতে। আর পাপা এ বিয়ে মেনে নিতে পারবে না। পাপার এই দুঃখটা আমার সহ্য হবে না। চলুন মিসেস আদিত্য চৌধুরী। রুহি গুড গার্ল, চলো, আশা করছি তোমার পালিত পাপা আর বাধা দিতে আসবে না। এদিকে জয় সেখানেই বসে বসে ভাবছে, আমি শেষ পর্যন্ত পারলাম না তোর বিয়েটা আটকাতে। কোনো অধিকারেই বা আটকাব আমার, যে তোর উপর কোনো অধিকার নেই। তুই আমায় ক্ষমা করিস মা। আমি নিজের চোখে তোর এই সর্বনাশ দেখতে পারব না। যে মেয়েকে কখনো এতটুকু কষ্ট পেতে দেইনি, আজ তার মতের বিরুদ্ধে গিয়ে পুরো জীবনটা একজন নষ্ট করে দিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ সেটা সহ্য করার ক্ষমতা আমার নেই। দোয়া করি আমার অনুপস্থিতি অরণ্য যেন তোকে আমার মতোই ভালো রাগে। ভালো থাকিস তোরা। রুহি চুপচাপ আদিবার সব কথা শুনছে, তার মাঝে অনুশোচনার কোনো চাপ নেই, কোনো রিয়েকশন ও নেই। সে বেশ শান্ত গলায় বলল, তাহলে কি বিয়েটা তুমি করছো না? একটা কথা শুনে রাখো, দায়িত্ব পালন করি বা না করি 10 মাস পেটে ধরেছি তোমাকে। তোমার উপর আমার অধিকার সবার আগে। আদিবা বিয়েটা আমি করব, কিন্তু সেটা আপনার জন্য না, পাপার জন্য করব। আমি চাই না আমার জন্য আপনি পাপাকে আর কোনো কথা শুনান। চলুন, 5 মিনিটের মধ্যেই বিয়ে হবে, আর শুধু এঙ্গেজমেন্ট না, রেজিস্ট্রিও হবে। এখন আর পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। বিয়ে আজ আর এক্ষুনি হবে। বিয়ে করে আমি এ বাড়ি থেকে আজকেই চলে যেতে চাই, কারণ আমি পারবো না এত কিছুর পর এই মুখ নিয়ে পাপার সামনে দাঁড়াতে। আর পাপা এ বিয়ে মেনে নিতে পারবে না। পাপার এই দুঃখটা আমার সহ্য হবে না। চলুন মিসেস আদিত্য চৌধুরী। রুহি গুড গার্ল, চলো। এদিকে জয় সেখানেই বসে বসে ভাবছে, আমি শেষ পর্যন্ত পারলাম না তোর বিয়েটা আটকাতে। কোনো অধিকারেই বা আটকাব আমার, যে তোর উপর কোনো অধিকার নেই। তুই আমায় ক্ষমা করিস মা। আমি নিজের চোখে তোর এই সর্বনাশ দেখতে পারব না। যে মেয়েকে কখনো এতটুকু কষ্ট পেতে দেইনি, আজ তার মতের বিরুদ্ধে গিয়ে পুরো জীবনটা একজন নষ্ট করে দিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ সেটা সহ্য করার ক্ষমতা আমার নেই।
দোয়া করি আমার অনুপস্থিতি অরণ্য যেন তোকে আমার মতোই ভালো রাগে ভালো থাকিস তোরা। রুহি আদিবাকে নিয়ে অনুষ্ঠানের ওখানে গেল। রুহিরা যেতেই অরণ্য এসে বলল, আন্টি কিছু কি হয়েছে? এনিথিং রং? রুহি না কিছুই হয়নি। জানি তো আদিবা একটু ন্যাকা, আমাদের ছেড়ে যেতে হবে তাই কাঁদছিল। অরণ্য কিন্তু ও এখন কোথায় যাবে? ওকে তো এখন যেতে হবে না, বিয়ে তো আরও 2 বছর পর তাই না? রুহি আর অরণ্যের কথার মাঝে আদিবা ঢুকে বলে উঠল, না বিয়ে আজকেই হবে আর আমি আজকেই তোমার সাথে চলে যাব। অরণ্য কি বলছো এসব? আজে বাজে কথা যত সব। তোমার বিয়ের বয়স হয়নি আদিবা। আদিবা আমি এসব শুনতে চাই না। এতদিন কি করে আমি বাড়ির বাইরে ছিলাম? এখনো সেভাবেই থাকব। রেজিস্ট্রি পেপার আনো, এখনই বিয়ে হবে। অরণ্য কিসের রেজিস্ট্রি? আর তোমাকে আমি সাথে নিয়ে গেল পুলিশ আমাকে নিয়ে যাবে। আদিবা বিয়ে করলে আজকেই নিয়ে যেতে হবে, আর যদি বিয়ে করতে না চাও সেটা অন্য কথা। অরণ্য আমি তো কিছুই বুঝতে পারছি না আন্টি এসব কি বলছে ও? আদিবা বিয়েটা আন্টির হচ্ছে না আমার হচ্ছে, যা বলার আমাকে বলো। বিয়ে করবা নাকি আমি অন্য কাউকে খুঁজে নিব? বিয়ে আমি আজকেই করব, হোক সেটা তুমি বা অন্য কেউ। অরণ্য আমি মানে অরণ্য একবার আদিবা আবার রুহকে দেখছে। রুহি আদিবা ঠিকই বলছে, আজকেই বিয়ে হবে। আশা করছি তোমার কোনো অসুবিধে নেই অরণ্য। অরণ্য আরে এসবের মানে কি মা, তোমরা কিছু বলো। মনি এনগেজমেন্ট আর বিয়ে তো একই কথা, আমাদের কোনো আপত্তি নেই। আদিবাকে রাখার ক্ষমতা কি তোমার নেই? এদিকে আবিরের অবস্থা খারাপ হয়ে গেছে। সে সব দেখছে কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না। রুহি রেজিস্ট্রি পেপার এনে দিল। প্রথমে অরণ্য সই করল, এবার আদিবার পালা। আদিবার হাত কাঁপছে। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে কিছুটা শান্ত হয়ে কলম হাতে নিল। কিন্তু সই করার আগেই পিছন থেকে কেউ একজন বলে উঠল, এ বিয়ে হবে না। ঠিক ধরেছেন, কথাটা বলেছে জয়। আদিবা কলম ফেলে দিয়ে উঠে দাঁড়াল। রুহি রাগান্বিত হয়ে বলল, জয় সবার সামনে সিন ক্রিয়েট করিস না। এখন যদি তুই আবার কিছু বলিস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সবার সামনে অপমানিত হওয়ার কোনো মানে হয় না। জয় কি আর অপমান করবি, এটাই বলবি তো আদিবা আমার মেয়ে নয়। বল, আমার কোনো আপত্তি নেই। দেখ, ভালো পাপা নাই হতে পারি কিন্তু ভালো আমানত রক্ষাকারী তো হতে পারব তাই না? আদির ভরসা আমি এভাবে ভাঙ্গতে দিব না। যার চোখের পানি কখনো মাটিতে পড়তে দেইনি আজ তার এত কান্না কিভাবে সহ্য করব বল? আমি বেঁচে থাকতে এ বিয়ে সম্ভব না। আদিবার বিয়ের বয়স হয়নি তাই এ বিয়ে হবে না। রুহি মেয়েটা আমার, তাই আমি ঠিক করব কখন বিয়ে হবে আর কখন হবে না। অন্য কারোর নাক গলানো আমি সহ্য করব না। জয় তাই নাকি? তা কবে থেকে মায়ের দায়িত্ব পালন করতে শুরু করলি শুনি? মেয়েকে খাইয়ে দেবার বেলা পাপা, ঘুম পাড়িয়ে দেবার বেলাও পাপা, শুধু অধিকার ফলানোর বেলা মা তাই না? তুই চাইলে আমার সাথে সম্পর্ক নাই রাখতে পারিস। আমি তোকে আটকে রাখব না, আজকেই আমি তোকে ডিভোর্স দিব, কিন্তু আদিবাকে আমি কাঁদতে দিব না আর তোর সাথে যেতেও দিব না। তোর জন্য বাড়ির দরজা খোলা আছে, ইচ্ছা হলেই বেরিয়ে যেতে পারিস। পার্টিতে উপস্থিত কেউ এই এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না, তাই সবাই অবাক। জয় তুই কোনো দিন আমাকে বোঝিসনি, রুহি আজও বুঝবি না, এটা ব্যাপার না, আমার সহ্য হয়ে গেছে, কিন্তু আদিবাকে তো অন্তত একটু বোঝতি। আদিবা একদম ঠিক বলেছ পাপা, মাম্মাম শুধু নিজের টাই দেখতে পায় আর কারো টানা। বলতে গেলে সংসারের কোনো দায়িত্বই মাম্মাম পালন করে না। তুমি সবসময় মাম্মামের জন্য করে যাও, কিন্তু মাম্মাম কখনোই তোমাকে বুঝেনি। সারাদিন তোমার ভুল ধরতে থাকে, স্বার্থপর মহিলা একটা। আদিবার কথা শেষ হওয়ার আগেই ঠাস করে আদিবার গালে চড় বসিয়ে দিল রুহি।
জয়, রুহি কি করলি এটা? তুই ওকে মারলি কেন? রুহি চুপ, একদম চুপ, আমাদের মাঝে ঢুকবি না। রুহু আদিবার দিকে তাকিয়ে বলল, ঠিক কতদিন ধরে চিনো তুমি জয়কে? আমার চেয়ে বেশি ভালোবাসো তুমি ওকে? শোন আদিবা, তোমার বয়স 16 আর আমার 36, এই 36 বছর ধরে আমি জয়কে চিনি, তাই আমাকে বোঝাতে এসো না। জয় কি? ছোট থেকে এক থালায় খেয়ে বড় হয়েছি দুইজন, আর আজ তুমি আমাকে জয়কে চিনাচ্ছ? আমাকে কি তোমাদের এতই বোকা মনে হয় যে তোমরা দুইজন কখন কোথায় কি করো আমি খবর রাখব না? একটু আগে যে এক গাদা কথা তুমি আমাকে শোনালে আমি সেসবই জানতাম। তোমাকে জয় কিভাবে মানুষ করেছে আমি সবই জানি, তবুও জয়ের ভুল ধরি, তার নিশ্চয়ই কারণ আছে, তাই ধরি। জিজ্ঞাস করো তো তোমার পাপাকে কোনো দিন তোমার দায়িত্ব নেওয়ার সুযোগ আমাকে দিয়েছে কিনা? তুমি কি জানো যখন তুমি দুধের বাচ্চা ছিলে তখন তোমার পাপা তোমাকে আমার সাথে ঘুমাতে দিত না, আমাকে অন্য ঘরে নিয়ে আটকে রাখত। এখন নিশ্চয়ই ভাবছ পাপা এত খারাপ। তুমি এর চেয়ে বেশি কি ভাববে? তোমার পক্ষে এসব ভাবাই সম্ভব, কারণ রুহির মেয়ে উঠতে তোমার এখনো অনেক বাকি। যেখানে জয়ই এখনো বোঝল না, তুমি কি করে বুঝবে? জয় আমাকে আটকে রাখত কারণ রাতে তুমি কান্না করতে আমি ঘুমাতে পারব না, তাই আমাকে অন্য ঘরে রেখে এসে সে সারারাত জেগে থাকত। সেটা শুধু তোমার প্রতি ভালোবাসার জন্য না, আমার প্রতি ভালোবাসা ছিল সেখানে। জয় কখনো আমার নিজের দায়িত্বই আমাকে নিতে দেয়নি, তাহলে তোমার দায়িত্ব কিভাবে নিব? জিজ্ঞাস করো তো কখনো আমাকে কাজ করতে দিয়েছে কিনা? আর আমি যদি করেছি, কত বকাবকি করেছে। সব সময় নিজে স্যাক্রিফাইস করে গেছে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওর কোনো পরিবর্তন নেই। তাই সারাদিন ওর ভুল ধরতাম যাতে ও এসব করা বন্ধ করে, কিন্তু জয় কিছুই শুনত না। তাই তোমার বিয়ে দিয়ে আমি ওকে দায়িত্ব থেকে মুক্তি দিতে চাই, বুঝেছ? আর সেটা শুধু ওকে ভালোবাসি বলেই চাই। আর কত দায়িত্ব পালন করবে ও? আমার কি উচিত না ওকে একটু শান্তি দেওয়া? কত প্লেন করে কত খোঁজে বিয়ের ব্যবস্থা করলাম, কিন্তু তোমরা দুজন মিলে সে বিয়েটাও ভেঙ্গে দিচ্ছ। এখন আমার কি করা উচিত? আচ্ছা, আমি যদি হাত জোর করে বলতাম তোমরা বাপ বেটি কি আমার কথা শুনতে? জানি শুনতে না, তাই বাধ্য হয়েছি জয়কে আঘাত করতে। তাতে যদি বিয়েটা হয়, আর তোমার যদি অন্যজনকে পছন্দ, তাহলে বিয়ে ঠিক হওয়ার আগে কেন বললে না? তাও আবার পছন্দ করলে তো করলে এমন একজন কে করলে যাকে কোনো দিন মেনে নেওয়া সম্ভব না। তোমার পাপা যদি তার সাথে বিয়ে দেয়, আদির বাবা মা কি ওকে ছেড়ে দিবে? কথা শোনাবে না? কি করে সহ্য করব সে কথাগুলি? ভালোবাসি তো নাকি? যখন সমাজের প্রতিটা মানুষ যখন জয়ের দিকে আঙ্গুল তুলবে, আমি কি করে মেনে নিব? এসেছ ভালোবাসা দেখাতে? শোন, আমার চেয়ে বেশি ভালো জয়কে কেউ কোনো দিন বাসতে পারেনি, আর কখনো পারবেও না, বুঝেছ? যদি আর 5টা মেয়ের মতো হতাম তাহলে হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু এভাবে আঘাত করে কথা বলতে জয়ই আমাকে শিখিয়েছে। আমি কেন বিয়ে দিচ্ছি এগুলো জানার পর তোমার কি মনে হয় জয় তোমার বিয়ে হতে দিবে? কখনোই দিবে না, এতে যা হওয়ার হয়ে যাক। আর যদিও দেয়, তোমার পছন্দে দিবে, তাতে ওকে যে যতই খারাপ বলুক ও মেনে নিবে, ও সারা জীবন ধরে স্যাক্রিফাইস করে যাক, এটাই তো তুমি চাও। কিন্তু আমি চাই না, তাই জয়কে আঘাত দিয়ে কথাগুলি বলে এসেছিলাম যাতে এসে বিয়েটা না ভাঙ্গে। জয়, আমি জানতাম আমার রুহি আমাকে এত আঘাত করতে পারে না, কিন্তু হিসাবটা মিলাতে পারছিলাম না। এখন সব ক্লিয়ার মনে মনে। কিন্তু রুহি মানুষের সামান্য কথার জন্য আমাদের একমাত্র মেয়ের জীবনটা তুই নষ্ট করে দিতে চাস? রুহি কেন? অরণ্য কি খারাপ ছেলে? আর তোর মেয়ের ভালোবাসা তখন কই ছিল যখন বিয়ে ঠিক করেছিলাম? আচ্ছা, একটা কথা বল, কোনো অধিকারে তুই অরণ্যকে সবার সামনে ছোট করবি? আজ বিয়ে ভেঙ্গে গেলে লোকে কি বলবে? বেহানের মানসম্মান কোথায় থাকবে? শুধু নিজেরটা বোঝলেই হয়, তাই না? বিয়ের দিন মেয়ে অরণ্যকে রিজেক্ট করেছে, অরণ্যের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে?
মেয়ের প্রতি ভালোবাসায় তুই অন্ধ হয়ে গেলেও তুই তো আমায় অন্যায় করতে শিখাসনি জয়, তাহলে আজ কি করে অরণ্যের সাথে এত বড় অন্যায় করব বল? এখানে কি হচ্ছে অরণ্য কিছুই বুঝতে পারছে না, তাই বলল আন্টি কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে কাকে ভালোবাসে? তখনই আদিবা বলে উঠল আমি আবিরকে ভালোবাসি অরণ্য। কথাটা শুনেই অরণ্য দৌড়ে এসে আদিবাকে কোলে নিয়ে ঘুরতে শুরু করল। সবাই অবাক অরণ্যের কাজ দেখে। অরণ্য আই কান্ট বিলিভ ইট। রুহি অবাক হয়ে বলল কি হয়েছে অরণ্য? অরণ্য আদিবাকে নামিয়ে দিয়ে হাসতে হাসতে বলল আমি আপনাদের বোঝাতে পারব না আমি কতটা খুশি হয়েছি, আমার মাথা থেকে পাহাড় সমান বোঝা নামিয়ে দিল। আদিবার বিয়ে আবিরের সাথেই দিন। রুহি কিন্তু আমরা তো জানিই না আবির ছেলে হিসেবে কেমন। অরণ্য ছেলে হিসেবে বলুন আর মানুষ হিসেবে বলুন আবির মতো মানুষ হয় না আন্টি। জয় কিন্তু ও আদিবার গায়ে হাত তুলত। অরণ্য আমি সবই জানি আঙ্কেল, কিন্তু আজ যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা কার জন্য জানেন? শুধুমাত্র আবিরের জন্য। আচ্ছা আপনার মনে প্রশ্ন জাগছে না যে মেয়েটাকে আমি কোনো দিন দেখিনি, যে অন্য একটা ছেলের সাথে এতদিন ছিল, তাকে হঠাৎ করেই একদিনের মধ্যে বিয়ে করতে আমি কেন রাজি হয়ে গেলাম? আদিবা সত্যি বলতে আমি খুব অবাক হয়েছিলাম, কিন্তু জিজ্ঞাসা করতে পারিনি। কেন রাজি হয়েছিলে তুমি? অরণ্য আবিরের জন্য রাজি হয়েছিলাম। সেদিন আবির এসে আমার হাত দুইটি ধরে বলল অরণ্য আমি জীবনে যার কাছে যা চেয়েছি কেউ কখনো দেয়নি, আজ তোর কাছে একটা জিনিস চাইব, দিবি? আমি বললাম শুধু একবার চেয়ে দেখ, নিশ্চয়ই দিব। আবির আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল, তারপর বলল জানিস একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, কিন্তু ভাগ্য আমার এতই খারাপ যে আমি ওকে কোনো দিন নিজের করে পাব না। আমি বললাম কেন পাবি না, তুই কি দেখতে খারাপ? তোর টাকা পয়সার অভাব তোর কোনো দিয়ে তুই কম, যে কোনো মেয়েকে পাওয়ার সব গুণ তর আছে, তাহলে কেন পাবি না? আবির উত্তর দিল এটা যে কোনো মেয়ে নয় রে দোস্ত, এটা জয়চৌধুরীর মেয়ে আদিবা। আমি অবাক হয়ে বললাম ওকে তো তুই ছোটবেলা থেকে ঘৃণা করিস, তাহলে হঠাৎ ভালো কি করে বেসে ফেললি? আবির ওকে তুলে এনেছিলাম মেরে ফেলার জন্যই, কিন্তু জানি না ওকে দেখেই কেমন যেন মায়া কাজ করতে শুরু করল। তারপর খোঁজ নিয়ে যখন জানলাম আদিবা লোকের চোখের আড়ালে এত ভালো কাজ করে, তারপর আর ভালো না বেসে পারলাম না রে। আমি জানি আদিবাও দিন দিন আমার প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাই প্রতিদিনই আমি ওর গায়ে হাত তুলি যাতে ও আমায় ঘৃণা করে, কিন্তু মনকে মানাতে পারি না, তাই আবার ওকে আদর করি। আমি নিজের সাথে যুদ্ধ করতে আর পারছি না রে দোস্ত, তুই ওকে বিয়ে করে আমাকে মুক্তি দে প্লিজ। বিশ্বাস কর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, শুধু একদিন একটা কিস করেছিলাম, আমি চাই না তোর কাছে কিছু লুকাতে, তাই বলে দিলাম। আমি বললাম সে না হয় ঠিক আছে, এসব কোনো ব্যাপার না, কিন্তু আদিবা তো তোর প্রতি দুর্বল, সেটার কি হবে? আবির বলল ও কখনো বুঝবেই না আমি ওকে ভালোবাসতাম। আর বিড়ালের বাচ্চা যখন বড় হবে এই অমানুষ আবিরের কথা তার মনেই থাকবে না। আর তোর কি হবে আবির? যাকে ভালোবাসি তাকে সারা জীবন সুখী দেখতে পাবো, আমি এতেই খুশি। অনেক মেরেছি পিচ্ছি মেয়েটাকে, এবার ওর মুখে হাসি দেখতে চাই। যদি কোনো উপায় থাকতো বিশ্বাস কর সারা জীবন মাথায় তুলে রাখতাম, কিন্তু তা তো সম্ভব না। ওর বাবা মা আমাকে কখনো মেনে নিবে না, হাজার হোর আদিবার বাবার খুনির ছেলে আমি। তুই আমায় ফিরিয়ে দিস না অরণ্য। আমি জানি আদিবা তোর কাছে ভালো থাকবে। আমি আবিরকে ফিরিয়ে দিতে পারিনি, তাই ওকে কথা দিয়েছিলাম, আর সেই কথা রাখতেই আপনাদের এক কথাতেই আদিবাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি, তা না হলে এত পিচ্ছি মেয়েকে বিয়ে করার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু ফাইনালি এত মারের মধ্যেও যে আদিবা আবিরের ভালোবাসাটা বুঝতে পেরেছে, এটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এটাকেই হয়তো বলে ট্রু লাভ। আর আঙ্কেল আপনি বললেন না আবির আদিবার গায়ে হাত তুলতেটা সত্যি, কিন্তু আবিরের বডিতে যে ক্ষতগুলি আছে দেখলে আপনার মতো স্ট্রং একজনও আটকে উঠবেন আঙ্কেল।
আর এই প্রত্যেকটা আঘাত আবির নিজেই নিজেকে করেছে, শুধুমাত্র আদিবাকে কষ্ট দিয়েছে বলে। আমি আপনাকে বলছি, দেখবেন আবির জয় চৌধুরীর যোগ্য জামাই হবে। জয় না, হবে না। আবির জয় চৌধুরীর জামাই নয়, ছেলে হবে। ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে বেচারা, কিন্তু আর নয়, এবার থেকে ও জয় চৌধুরীর ছেলে হয়েই বাকি জীবন কাটাবে। জয়ের কথাগুলি শুনে আবিরের চোখে পানি চলে এসেছে। আবির মনে মনে ভাবছে, এত দিন ধরে ভেবে এসেছি এই পৃথিবীতে আমার কে আছে? কেউ নেই। কেউ আমায় ভালোবাসে না, কারো কাছে আমার কোনো গুরুত্ব নেই, আমি একটা অনাথ ছাড়া আর কিছুই না। কিন্তু আজ গর্ব করে বলতে ইচ্ছা করছে কি নেই আমার? যার অরণ্যের মতো বন্ধু আছে, তার কি ভালোবাসার অভাব? যে মেয়েকে হাজার অত্যাচার করার পরেও আমাকে হারানোর ভয় হাউমাউ করে কাঁদতে পারে, তার কাছে কি আমার গুরুত্ব নেই? জয় চৌধুরীর মতো বাবা থাকতে কি কেউ অনাথ হতে পারে? খোদার দুনিয়ায় সবার জন্য সব থাকে, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আজ আমি খুব খুশি। খোদার কাছে হাজার হাজার শুকরিয়া। এদিকে জয় সবই ঠিক আছে। আর আমি এটা ভেবেও খুশি যে রুহি তোমার মতো ছেলেকে আদিবার জন্য পছন্দ করেছিল। মানুষ হিসেবে তোমার তুলনা নেই অরণ্য। বন্ধুর জন্য যে এত বড় স্যাক্রিফাইস করতে পারে, সে তার আপনজনদের ভালো রাখতেও সব করতে পারে। আদিবা যদি তোমার কাছে থাকতো তবুও ও ভালো থাকতো। বেহানের ছেলে বেহানের মতোই হয়েছে, সত্যি বলছি, তোমাকে নিয়ে গর্ব করা যায়। আর আমার বিশ্বাস ছিল রুহি ভুল করতে পারে না। রুহি রাগ করেছে এটা বুঝতে পেরে জয় আদিবাকে ইশারা করল। সাথে সাথে আদিবা বলল, সরি মাম্মাম, আমি তোমাকে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রুহি গাল ফুলিয়ে বলল, থাক, আর ডং করতে হবে না, আমি তো কেউ না, তোমার পাপাই রিয়েল হিরো, তাকে নিয়েই থাকো। বলে রুহি একটু দূরে গিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়াল। জয়, আরে মেরি লেডি ডন, কোথায় যাচ্ছ? আমরা সবাই জানি তো তুমি খুব ভালো মেয়ে। রুহি, না না, রুহি খুব খারাপ, মেয়েকে ভালোবাসে না, স্বামীকে ভালোবাসে না, কাউকে বোঝে না। আজকেই তুই আমাকে ডিভোর্স দিবি, একটু আগে যা বললি এখন করবি। যা, ডিভোর্স পেপার নিয়ে আয়। জয় এসে রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, লেডি ডনের চাল চলন কি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব বলতো? আচ্ছা, যারা যারা লেডি ডনকে ভুল বুঝেছিল, সবার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিন প্লিজ। যাই বলুন, আমি কিন্তু সাকসেস, শেষ পর্যন্ত ন্যাকা রুহিকে আমি রহস্যময়ী লেডি ডনে পরিণত করতে পেরেছি। এই লেডি ডন তো আমাকেও কাঁদিয়ে দিতে পারে। রুহি, চাপা মেরে লাভ নেই, আমি ডিভোর্স চাই। ওহ, তাই বোঝে বলেই রুহিকে কোলে তুলে নিল জয়, তারপর বলল, বাসার ভিতরে চল, রাগ ভাঙ্গাচ্ছি এখানে সম্ভব না। রুহি, ছি ছি, সবার সামনে কি করছিস এসব? জয়, কি করলাম? বউ রাগ করছে, রাগ ভাঙ্গাব না? বউকে কিভাবে ভালোবাসতে হয় সবার শিখা উচিত। বলতে বলতে জয় রুহিকে নিয়ে বাসার ভিতরে চলে গেল। রুহি, সত্যিই তুই একজন সত্যিকারের হিরো, যাকে শুধু ভালোবাসায় যায়, তোর উপর রাগ করা যায় না জয়। আই উইশ প্রতিটা মেয়ের জয়ের মতো একটা বন্ধু হোক। আই উইশ প্রতিটা মেয়ের জয়ের মতো একটা স্বামী হোক। আই উইশ প্রতিটা ছেলে জয়ের মতো বাবা হোক। জয়, আজ তুই না থাকলে কোথায় থাকতাম আমি, আর কোথায় থাকতো আদিবা? শেষ মুহূর্তে তুই বাধা না দিল, এতক্ষণে 3টা জীবন নষ্ট হয়ে যেত। সত্যি তোর তুলনা হয় না জয়। রুহি মনে মনে বলল, কথাগুলি প্রকাশ করল না, কারণ আপাতত রাগের ভান করে জয়ের আদর পেতে চায় সে। মনি, বাপরে জয় এখনো এত রোমান্টিক। বেহান, আরে কি বলো, কতই বা বয়স ওর, এখনো 30 ঘর পার হয়নি। এই বয়সে তো ছেলেরা বিয়েই করে। ওর ভাগ্য একটু বেশিই ভালো ছিল, তাই এই বয়সে মেয়ের বিয়েও দিয়ে দিচ্ছে। মনি, সত্যি জয়ের মতো ছেলের সান্নিধ্য পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের ছেলেটাও অনেকটাই জয়ের মতো হয়েছে, এত বড় স্যাক্রিফাইস করতে যাচ্ছিল, অথচ আমাদের কাউকে কিছু বুঝতেই দিল না, একবারও বলল না যে ও এই বিয়েতে রাজি না।
বেহান ঠিক বলেছ, ওকে নিয়ে গর্ব করতে ইচ্ছা করছে। এদিকে অরণ্যকে আবিরকে ভিডিও কল দিয়ে বলল, দেখ বেটা, এখন আমি ভাবির সাথে কাপল ড্যান্স করব, আগেই বলেছিলাম চলে আয়, আসলি না, কি কি যে মিস করলি, এবার দূর থেকে আমাদের নাচ দেখ আর জল। আবির দেখিস পড়ে গিয়ে হাত পা ভাঙ্গিস না, তোকে ধরার জন্য আমি নেই কিন্তু। আর আমি সব সিন এই দেখেছি, মিস করিনি। তোরা নাচ, আমি এসে জয়েন করছি কেমন। অরণ্য হুম হুম, তাড়াতাড়ি চলে এসো ব্রো, তোমার বিড়ালের বাচ্চা তো আর সহ্য করতে পারছে না, কখন যে দেখবে তোমায়। তাই না বিড়ালের বাচ্চা? আদিবা ভালো হচ্ছে না, কিন্তু আমি মোটেও বিড়াল না। বলতে বলতে আদিবা অরণ্যকে মারার জন্য অরণ্যের পিছন পিছন ছুটছে, আর অরণ্য সমানে আদিবাকে ভেঙ্গাচ্ছে। আবির ওদের কাণ্ড দেখছে আর হাসতে হাসতে রেডি হচ্ছে আসার জন্য। সমাপ্ত।